শ্যামল গঙ্গোপাধ্যায়ের জীবন এবং সাহিত্যকৃতি নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট সাহিত্যিক বিপুল দাস। আপনারা যারা এই প্রেক্ষাগৃহে আজ উপস্থিত আছেন, মঞ্চে যে বিশিষ্ট সাহিত্যিকেরা রয়েছেন, তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। যারা আমাকে আমার প্রিয় লেখক শ্যামল গঙ্গোপাধ্যায় সম্পর্কে সামান্য কিছু বলার সুযোগ করে দিয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শ্যামলদা সম্পর্কে আমার মতো সামান্য মানুষের কিছু বলতে যাওয়া মানে নুনের পুতুল হয়ে সমুদ্রের গভীরতা মাপতে যাওয়া। তো যাই হোক, কিছু তো তার সঙ্গে আমার ব্যক্তিগত আলাপচারিতা ছিল, তার সঙ্গে অনেক সময় কাটিয়েছি, সাহচর্য লাভ করেছি। সেসব মিলেমিশে এবং তার সমস্ত সাহিত্য, গল্প, উপন্যাস পড়ে তার সাহিত্য সম্পর্কে এবং তার জীবন সম্পর্কে আমার যে সামান্য ধ্যান ধারণা হয়েছে, সেটাই আমি আপনাদের সাথে ভাগ করে নেব আমার অভিজ্ঞতা। তার আগে দু চার কথা আমি নান্দিমুখ হিসেবে বলি। তাহলে তার যে বর্ণময় রঙিন চরিত্র, সেটা আপনারা সবাই জানেন যে কেমন। ওই রকম বোধহয় বাংলা সাহিত্য ওই রকম বর্ণময় রঙিন চরিত্র এর আগে কেউ আসেননি। মানে আমার সাথে প্রথম আলাপের কথা দিয়ে আমি শুরু করি। তখন আমার কলকাতায় এলে আমি দুজন আমার প্রিয় সাহিত্যিকের সঙ্গে দেখা করা আমার অবশ্য কর্তব্য ছিল। একজন সৈয়দ মুস্তাফা সিরাজ, অন্যজন শ্যামল গঙ্গোপাধ্যায়। তো প্রথম তার সঙ্গে আমার আলাপ হয়েছিল মুদিয়ালির প্রতাপাদিত্য রোডে অশেষ চট্টোপাধ্যায়ের বাড়িতে। এখানে যারা আছেন অনেকেই অশেষদার নাম শুনেছেন, ব্যক্তিগতভাবেও অনেকে হয়তো চেনেন। স্টেটসম্যানের সাংবাদিক ছিলেন, তার সাংগীতিক প্রতিভা ছিল অসাধারণ। গান্ধর্বের সঙ্গীত চর্চা বলে একটা তার সঙ্গীত বিষয়ক খুব মূল্যবান বইও রয়েছে। তিনি ছিলেন শ্যামলদার খুব ঘনিষ্ঠ বন্ধু। তো সেই বাড়িতে যাওয়া আসার সূত্রে, অশেষদার সঙ্গে আড্ডা মারার সূত্রে শ্যামলদার সঙ্গে একদিন হঠাৎ দেখা হয়ে গেল আমার। অশেষদা বলেন, এই যে তোকে বলেছিলাম না বিপুল খুব ভালো লেখে, শিলিগুড়িতে থাকে। শ্যামলদা প্রথমে কি করলেন, আমার পেটে একটা আচমকা কোৎকা মারলেন এইভাবে। আমি তো চমকে উঠেছি, বাপরে বাপ, ওই রকম বিশ্বস্কন্ধ একজন পুরুষ আচমকা যদি আমার মতো একজন রোগাপটকা লোকের পেটে, আমি তখন লোক নই, আর একটু মানে তরুণতর ছিলাম, কোৎকা মারে, তাহলে আমার কী অবস্থা হতে পারে। চমকে যেতে বললেন, আরে আগে খেয়ে দিয়ে স্বাস্থ্যটা ভালো কর, এত এত মাংস খাবি, ওই রোগা পাতলা চেহারা নিয়ে বিছানায় শুয়ে শুয়ে ও জ্বরে কাঁপতে কাঁপতে তুই গল্প কবিতা লিখবো, ওসব চলবে না, তন্দুরস্ত বানো। তারপরে এই লেখালেখি নিয়ে কথা হতে হতে হঠাৎ বলছেন, আচ্ছা রাস্তায় যদি খুব একজন সুন্দরী মেয়েকে যেতে দেখিস, বেশ স্বাস্থ্য ভালো, তো প্রথমে কি মনে হয় রে? তো আমি তো অত বড় একজন সিনিয়র লেখক, কি বলবো, আসলে যা মানে মনে হয় সেটা তো বলা যায় না। তো বললেন, বল না। আমি বললাম, এ কি ভালো লাগে? শুধু ভালো লাগে? ও মানে অবাক বিশ্ব আমার মুখের দিকে থাকলেন, শুধু ভালো লাগে? তো বুঝলাম যে কতটা রসিক হলে জীবন সম্পর্কে কতটা উদার এবং গভীর মনস্ক অনুসন্ধানী সার্চলাইট ফেলতে পারলে মানুষের মনের গভীরটা কত সহজেই দেখে নেওয়ার একটা ক্ষমতা তিনি অর্জন করেছিলেন, এবং সেই ক্ষমতা দিয়ে তিনি শহরুক আর বাদা অঞ্চলের মানুষ হোক, তাদের মনের ভেতরটা পড়ে ফেলেছিলেন। আর একটা গল্প একটু বলি আপনাদের, সেটা মানে দরকারি কথা তার জীবন সম্পর্কে বুঝতে গেলে। শিলিগুড়িতে তার আমার বাড়িতে যখন অরিন্দম বসু আর শ্যামলদা গেলেন বেড়াতে, শ্যামলদা বেশ কয়েকবার গেছেন শিলিগুড়ি আমার বাড়িতে, একবার অরিন্দম আর শ্যামলদা গেলেন এই 96 কি 98। শ্যামলদা আমার ঘরে ঢুকেই চারিদিকটা আগাপাস্তলা খুব তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টিতে যেন দেখছেন, যেন কোনো একটা খুন টুন হয়ে গেছে, খুফিয়া পুলিশ এসছে, সব সূত্র খুঁজছে আর কি। ভালো করে দেখে শুনে বললেন, তোর বিছানায় এরকম দামি চাদর পাতা থাকে? আমি তো লজ্জায় মাথা নিচু করে আছি। তোর ঘরের জানালা দরজায় এত দামি দামি পর্দা টাঙাস তুই? তাই মাথা নিচু করে আছি। তোর বউ তো চাকরি করে? বললাম, হ্যাঁ। ও তোর মেয়ে তো আবার এবার বোর্ডের পরীক্ষায় টপার হয়েছে? আমি তো তখন একটু গর্ব হলো। হ্যাঁ। তোর দ্বারা হবে না লেখাপড়া, তুই তো মসৃণ জীবনযাপন করে যাচ্ছিস, সুখে আছিস, তুই সাহিত্য করবি? হবে না, ছেড়ে দে ওইসব। এইটুকু থেকে আপনারা বুঝতে পারছেন যে
কি বিপজ্জনকভাবে তিনি জীবনযাপনের দিকে লেখকদের ঠেলে দেওয়ার কথা বলেছেন, যাওয়ার কথা বলেছেন। বিপজ্জনক খাদের সামনে গিয়ে দাঁড়াও, তবে তুমি বুঝবে যে মানুষের অস্তিত্বের সংকট কোথায়, তবে তুমি তোমার লেখাটা, আসল লেখাটা আসবে। আগেই বললাম যে কলকাতায় এলে আমার প্রিয় দুজন সাহিত্যিকের বাড়িতে আমি যেতাম, সৈয়দ মুস্তাফা সিরাজ আর শ্যামল গঙ্গোপাধ্যায়। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই পোডিয়ামে এসে মাইকের সামনে বলতে গেলে আমার একটু অসুবিধা হয়। আমি যা বলবো বলে ঠিক করে রাখি, কিছুই বলতে পারি না, সব এলোমেলো হয়ে যায়, মানে কিছুই বলা হয় না। যা গুছিয়ে রাখি যে এটা বলবো ওটা বলবো এই দিকটা আমার সব গোলমাল হয়ে যায়। ফলত আমি আমার ভাবনাটুকু আমি লিখিত আকারে এনেছি, আপনাদের অনুভূতি পেলে আমি পাঠ করে আপনাদের শোনাতে পারি। পড়ছি। কলকাতা এলে তো আমি আগেই বলেছি যে আমার দুজন প্রিয় সাহিত্যিকের বাড়িতে আমি যাবই, একটা তীর্থ দর্শনের মতো আমি গিয়ে পায়ের কাছে বসে থাকতাম। একজন সৈয়দ মুস্তাফা সিরাজ, অন্যজন শ্যামল গঙ্গোপাধ্যায়। এই দুজনের পায়ের কাছে বসে আমি জীবন সম্পর্কে অনেক গূঢ় কথা জেনেছি, অনেক গোপন রহস্যের কথা। এ তো আমার কাছে এক অভাবিত সৌভাগ্য ছিল। মফস্বলের মানুষ আমি, কলকাতায় এসে এরকম দুজন সাহিত্যিকের কাছে বসে আমি জীবন রহস্যের কথা শুনবো, আমার কাছে স্বর্গ পাওয়ার সমান। শব্দের পর শব্দ সাজিয়ে বাক্য, বাক্যের পরে বাক্য সাজিয়ে একটা ঘটনার নির্মাণ। কিন্তু এই নির্মাণের মধ্যে, এই বাক্যগুলো সাজানোর মধ্যে, এই শব্দ চয়নের মধ্যে কতটুকু চোলাই মিশিয়ে দিতে হবে, একদম হুবহু আমি ডেসক্রিপশন না করে গিয়ে কোথায় কতটুকু চোলাই মিশিয়ে দিতে হবে। পরশুরামের সেই গল্পটার কথা তো আপনাদের মনে আছে, সেই চাঙ্গায়নী সুধা, জটাধর বক্সী পোয়াটাকে ইলেকট্রিসিটি মিশিয়ে দিত, সেরকম কতটুকু ইলেকট্রিসিটি মিশিয়ে দিতে হবে যাতে প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ, প্রতিটি লাইন তড়িৎগ্রস্ত আধান হয়ে ওঠে, বিদ্ধ করে পাঠককে। এই রহস্য বোঝার চেষ্টা করতাম। কিন্তু এই জ্ঞান তো কোনো ছায়া প্রকাশনী, কোনো নোট বইতে পাওয়া যাবে না, এ তো শেখানো নয়, এ শেখানো যায় না। ভেতর থেকে অনুভব করতে হয় যে শ্যামলদা এই কথার ভেতরে কি বলতে চাইছেন, এটা বুঝে নিতে হতো আমাকে। অনেক সময় স্পষ্ট বুঝতে পারতাম না, ওই ভাবতাম, চিন্তা করতাম, বা কখনো হয়তো তাকে বলতাম যে এটা শ্যামলদা একটু বলুন না, এটা একটু ব্যাখ্যা করুন না, ওই লাইনটা কেন লিখলেন ওই গল্পটার ভেতরে, হঠাৎ করে আপনি একটা বর্ণনা দিতে আচমকা একটা ইংরেজি শব্দ কেন দিলেন, এটা দিয়ে কী লাভ হলো, মানে আপনি কি এফেক্ট আশা করছিলেন পাঠকের কাছ থেকে, এরকম জিজ্ঞেস করতাম, জেনে নিতাম। আমাকে অনেক কথার মারপ্যাচ বুঝে নিতে হতো। বারে বারে বলতেন একটা গোলমালের ভেতর নিজেকে জড়িয়ে ফেলার কথা, না হলে জীবনটা অচেনা থেকে যাবে। আমাকে বলতেন বিপুল এবার শিলিগুড়ি থেকে একটা বড় গোলমাল বাঁধাবি তো। আমি প্রথম বুঝতাম না, মানে শিলিগুড়ি থেকে আমি কি গোলমাল বাঁধাবো, আমি তো মানে অ্যাভারেজ মানুষ, কোথাও গোলমাল দেখলে আমি একদম পেছনের সারিতে চলে যাই, একটা লম্বা লোকের আড়াল নিয়ে কচ্ছপের মতো মুন্ডুটা উঁচু করে দেখি কেসটা কি হয়েছে, তা আমি আবার কি গোলমাল পাকাবো। আসলে আমাদের এই স্ট্যাটাস কোয়ের জীবনযাপন যেমন আছে থাকুক, সুবিধাজনক স্থিতাবস্থা, একে ভেঙে আপাত দেখাশোনার খোলস ভেদ করে আরও কিছু রহস্যময় ইশারা বা সংকেত দেখার জন্য, বোঝার জন্য খুঁড়িয়ে দেখার কাজটি অবিরাম করে গেছেন শ্যামল গঙ্গোপাধ্যায়। বাসা পাল্টে পাল্টে, স্থান পাল্টে পাল্টে অবিরত নতুন জনপদ আবিষ্কার করে গেছেন। নতুন মানুষের মুখের গভীরে সুখী মানুষ, দুঃখী মানুষ, বিপন্ন মানুষ, ঈশ্বর খুঁজতে বেরোনো এক রিক্সাওয়ালা, এদের খোঁজ করে গেছেন। এই খোঁড়াখুড়ি ফলত তার লেখা কখনো সেরকম আরামদায়ক হয়নি পাঠকের কাছে, সুখপাঠ্য হয়নি, বরং পাঠককে সবসময় যেন একটা বিপজ্জনক খাদের দিকে ঠেলে নিয়ে গেছে। দেখো জীবন আসলে এইরকম, তুমি যে স্থিতাবস্থায় আছো সেটা কিন্তু শেষ কথা নয়, সেটাই জীবনের আসল কথা নয়। মসৃণ জীবনযাপনে কোনো শিল্প তৈরি হয় না, এই যে মসৃণ জীবনযাপনে কোনো শিল্প তৈরি হয় না, এই কথাটি বারে বারে শ্যামলদা আমাকে বলতেন আর বোঝানোর চেষ্টা করতেন যে কথাটার ভেতরের আসল মানেটা কি। মসৃণ জীবনযাপনে কোনো শিল্প তৈরি হয় না, এই কথা আমি শ্যামলদার কাছে শিখেছি। প্রত্যেকবার বলতেন বিপুল শিলিগুড়িতে গিয়ে একটা গোলমাল পাকাবি তো। প্রথমবার শুনে আমি কথাটা গূঢ় ইশারা ধরতে পারিনি, পরে বুঝেছি যে শ্যামলদা কোন গোলমালের কথা বলেছেন। মালটা ঠিক গোল না, বরং
অজস্র তীক্ষ্ণ আলপিন বেধানো একটা বস্তু। বস্তু বললাম বটে, আসলে কোনো ত্রিমাত্রিক আয়তনবান বস্তু নয়, একটা ধারণা, একটা কনসেপশন, একটা আদর্শও বলা যায়। লেখার স্টাইল, জীবনযাপনের স্টাইল, এটাও বলা যায়। এই গোলমাল ধরতে গেলে ওই অজস্র আলপিনে হাত রক্তাক্ত হয়ে যায়। গিলে ফেলে জীর্ণ করে শরীরের কোষে কোষে ছড়িয়ে পড়লে ওই তীক্ষ্ণ খোঁচাগুলো অবিরত জেগে থাকে, আর অবিরত দে দে রব শুনতে পায় সেই লোক। শ্যামলদা বারে বারে ওই বিপজ্জনক সংশয়ের দিকে, ওই বেঁচে থাকার সংকটের দিকে নির্দেশ করে গেছেন। আমি যতটুকু বুঝেছি শ্যামলদার লেখা পড়ে এবং তার সঙ্গে ওঠা বসা করে, খুব সামান্যই আমি ওঠা বসার সুযোগ পেয়েছি। আপনারা এখানে যারা আছেন অনেক বেশি সেই সুযোগ পেয়েছেন, আমি তাদের ঈর্ষা করি। আমাদের বেঁচে থাকার একটা সেন্টার অফ গ্র্যাভিটি আছে, আমাদের জীবনকে সুস্থিতভাবে রাখার, যাতে টালমাটাল না হয়ে যায়, একটা ভরকেন্দ্র আছে। এই ভরকেন্দ্র যাতে দুঃসহ না হয়ে ওঠে, আমাদের জীবনযাপন যাতে দুঃসহ না হয়ে ওঠে, সেইভাবে আমরা জীবনে চলি, জীবনকে সেইভাবেই সাজাই। কিছু শব্দ, কিছু বাক্য শুনলে আমরা কানে হাত চাপা দিই, নোংরা গলি দিয়ে যেতে চাই না, গেলেও নাকে হাত চাপা দিয়ে কোনো মতে পার হয়ে যাই। গলিতে ভাঙা কাচের বোতল পড়ে আছে, স্যানিটারি ন্যাপকিন পড়ে আছে, সেই পথ আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, সেই পথে যেতে চাই না, সেই পথ পরিত্যাগ করি। আর আপাতত তো এখন কোথাও যুদ্ধ, মারি বা মড়ক নেই, এই তো কি সুন্দর জীবন কেটে যাচ্ছে। কিন্তু এই আপাত শান্তি কল্যাণের মাঝে অবিরত সংশয়ের একটা ম্লান ছায়া কিন্তু ঘুরে বেড়ায়। সেটা আমরা সাধারণ মানুষ বুঝি না, লেখক টের পান, লেখক বোঝেন। কখনো বুঝি, কখনো বুঝি না, কখনো প্রত্যক্ষভাবে অস্তিত্ব সংকটে পড়ে, কখনো পরোক্ষে। যুদ্ধ, মারি বা মড়কে এই সংকট আমরা চিনতে পারি, কিন্তু আমি জানি না আমার সন্তানকে আজকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ফেরার পথে সে ঠিকঠাক বাড়িতে ফিরবে কি না। আমি জানি না আজকে আমি অফিস যাওয়ার পথে পেছনের দরজা থেকে স্লিপ করে পড়ে গিয়ে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে যাব কি না। আমি জানি না আমার পিএফ থেকে লোন নিয়ে তৈরি করা বাড়ি আজকে হঠাৎ কোনো একটা ভূমিকম্পে ধসে পড়বে কি না। এসব সংকট, সংশয় খুব ম্লান ছায়ার মতো আমাদের জীবনযাপনে মিশে থাকে। এগুলো আমরা বুঝতে পারি না, চিনতে পারি না, এগুলো থাকে, এই সংশয় সংকটগুলো থাকে। ধরুন যারা বিমানবন্দরের আশেপাশে থাকেন তারা রোজ এরোপ্লেনের ছায়া দেখেন, কিন্তু যারা অন্য দূরবর্তী জায়গায় আছেন, যাদের মাথার উপর দিয়ে কালে ভদ্রে এক আধটা এরোপ্লেন উড়ে যায়, তাদের কাছে এরোপ্লেনের ছায়া কিন্তু একটা অস্বাভাবিক ব্যাপার। আবার অস্বাভাবিকও নয়, স্বাভাবিক। তো একটা বস্তুর তো ছায়া পড়তেই পারে, কিন্তু দৈনন্দিন দিন যাপনের বাইরে তাদের সেই অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা নেওয়ার কথা বলতেন শ্যামলদা বারে বারে, যে একটা অসম্ভব একটা শব্দ দিয়ে, অবাস্তব একটা শব্দ দিয়ে গল্প শুরু করতো বিপুল। আমি কী করে করবো, বলে হয় না, লোকে শুনে ভাবে দূর কী লিখেছে, এটাও হয় নাকি, সেইটা দিয়ে শুরু কর, তারপরে দেখা যাবে তুই কী হয়, ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায়। তো এই সমস্ত সংশয় তো থাকে, কিছুই তো অসম্ভব না, এগুলো তো ঘটতেই পারে। এই ভাবনা আমাদের অস্তিত্বের ভেতর একটা গোপন ভয়, বুকের ভেতরে একটা ঠান্ডা স্পর্শ। বেঁচে থাকার সেই ভরকেন্দ্র যাতে টালমাটাল না হয়ে যায়, এই তো দিব্যি বেঁচে আছি, তাই আমরা ভাবনাটা এড়িয়ে যাই। শ্যামলদা বারে বারে বলতেন এই আপাত অসম্ভবের কথা লিখতে, বলতেন অসম্ভব একটা বাক্য দিয়ে গল্প শুরু করতে। একটা গল্পের কথা অনেকেরই মনে আছে আপনাদের হয়তো, সেই মেয়ে দেখতে এসছে একটা বাড়িতে, গল্পটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। সে মেয়ে দেখতে এসছে, ছেলে এবং ছেলের বাবা মেয়ে দেখতে এসেছে, সেখানে সেই মেয়ের প্রাক্তন প্রেমিক এসে ঢুকে দুমাদ্দম ঘুষি মেরে দিল সেই বরকে। এটা তো হতেও পারে, কিন্তু সাধারণভাবে কোনো লেখক এবার লিখবেন না সেই প্রাক্তন প্রেমিক এসে ঘরে ঢুকে দুমাদ্দম ঘুষি মেরে দিল ভাবি শ্বশুর আর ভাবি বরকে। তো পরে বললেন, দেখ বিপুল, কেমন দিলাম বলতো ঘুষিটা। বুঝলাম যে এই যেটা হওয়ার সম্পূর্ণ সমস্ত সমীকরণের সব শর্ত সিদ্ধ করছে, কিন্তু সাধারণত কেউ সেইটা লিখতে চায় না, লেখে না, বা লিখলে বলে দুটো এরকম হয় নাকি। পরে হয়তো ভাবে যে হ্যাঁ এরকম তো হতেই পারে, বাস্তব তো এরকমই। তো সেই অসম্ভবের কথা শ্যামলদা বারে বারে বলতেন। শ্যামলদার জীবন আর সাহিত্য আমি ভেবে দেখছি একটা ওই হেলিওসেন্ট্রিক দ্বিতন্ত্রী অনুগঠনের মতো
জিনের গঠন যেটাকে বলে ডিএনএ অণুর গঠনের মতো, মানে দুটো তন্ত্রী পরস্পর একে অপরকে জড়িয়ে 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 উপরে উঠেছে। জীবন আর সাহিত্য, এই জীবন না হলে এই সাহিত্য হয় না, আর এই সাহিত্য লিখতে গেলে এই জীবন ছাড়াও সম্ভব না। দুটো যেন পরস্পরকে জড়িয়ে ধরে আকাশে উঠে গেছে। কে জানে কোথায় সেই কুবেরের সেই চাঁদ ছুতেই চেয়েছিল হয়তো শ্যামলদার সেই জীবন। আমরা তো জানি ঈশ্বরীতলার রূপকথার কুবেরের বিষয় আসে প্রায় শ্যামলাল দেওয়ানেরই গল্প। কিছুতেই আমি আলাদা করতে পারি না এই দুটো তন্তুকে। ওই রকম জীবন না পেলে দারাশোকো লেখা যায় না, হাওয়া গাড়ি বা কুবেরের বিষয় আশয় লেখা যায় না, ঈশ্বরীতলার রূপকথা লেখা যায় না। কখনো মনে হয় তার একটি মুখ তিনি আড়ালে রাখতেন। বেঁচে থাকাকে ক্রমাগত মন্থন করেছেন, বারে 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 মানুষ দেখবেন বলে জীবন বাজি রেখে নতুন নতুন মাটিতে কোদাল মেরেছেন, হাল চালিয়েছেন, তারপর তো কিছু বীজ ছড়িয়ে দেওয়া। আবার কখনো মনে হয় আপন ভোলা একজন সাধকই বোধহয় ছিলেন শ্যামলদা। সাধক তো মানুষও বটে, আবার ঠিক আমাদের মতো মানুষও তো, সংসারের চেনা জানা মানুষও তো ঠিক নয় একজন সাধক। সাধকের তো থাকে সিদ্ধি লাভের বাসনা, তার কত পন্থা, কত মার্গ, আউল বাউল, পীর ফকির, দরবেশ কলন্দর, লেখকও বটে। হাজারো তার নিষ্ক্রমণের পর থাকে সিদ্ধাইয়ের দিকে। কিন্তু শ্যামল গঙ্গোপাধ্যায়ের তো সংসারে অস্তিত্ব ছিল প্রবলভাবে, অশনে ব্যসনে, আত্মীয় স্বজনে, মাটি ও জলের মায়ায়, আকাশের নীল ও ইতিহাসের ধূসর রহস্যময়তায় শ্যামলদা ছড়িয়ে দিতে চেয়েছিলেন নিজেকে। তার মনে হয় দূরে ওই আবছা মতো দেখা যায় যে দ্বীপ, নির্ঘাতখানি তার জন্ম হয়েছিল। বেড়া চাপায় মাটি খুঁড়ে কত কিছু পাওয়া গেল, সেসব তো কত জন্ম আগে সেই পুঁতে রেখেছিল। হরিদেবপুর, রানীকুঠি, সিরিটি, এসব জায়গা জুড়ে ছিল কেনেথ অ্যান্ডারসনের নীল চাষের বিশাল এলাকা, আর সে ছিল সাহেবের সাক্ষাৎ দেওয়ান শ্যামলাল। এইভাবে ভাবার কথা শ্যামলদা বারে বারে বলতেন। আপাতভাবে অসম্ভব, কিন্তু সম্ভাবনার সব শর্তই রয়েছে। আচমকাই সেরকম একটা বাক্য লিখে ফেলতে বলতেন। গোলমাল হোক না, এই গোলমাল মানে জগতে জগতে প্রচলিত ব্যাকরণের বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসা। এই গোলমাল মানে আর্কিমিডিসের সেই উক্তি, গিভ মি এ প্লেস টু স্ট্যান্ড অ্যান্ড এ লিভার টু লং এনাফ অ্যান্ড আই উইল মুভ দ্য ওয়ার্ল্ড। এই ভাবনা না থাকলে শ্যামল গঙ্গোপাধ্যায় হওয়া যায় না। এই স্পর্ধায় শ্যামলদা লিখেছেন, তিনি সেই ব্যতিক্রমী ভাবনার ভাবুক। আমি যদি পৃথিবীর বাইরে একটু দাঁড়ানোর জায়গা পেতাম আর যথেষ্ট লম্বা একটা দণ্ড পেতাম, তবে আমি পৃথিবীকে নাড়িয়ে দিতে পারতাম। শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখার যারা পাঠক মনোযোগ দিলেই বুঝবেন শ্যামলদা সারা জীবন একটা জায়গা আর একটা লিভারের খোঁজ করে গেছেন। প্রবল একটা ধাক্কা দিয়ে টালমাটাল করতে চেয়েছেন প্রচলিত স্থিতাবস্থার ছক। জনৈক ব্যক্তির আড়ালে আরেকজন মানুষের কথা। স্মার্ট গদ্যের কথা উঠলে অনেকের সাহিত্যে জাদু বাস্তবতার কথা বলে। যখন পড়ি, গল্পটা পড়ি, বা কুবেরের বিষয় আসে উপন্যাসে শেষের দিকে কুবেরের চাঁদ ধরার কথা মনে পড়ে, তখন সেই জাদু বাস্তবতার কথা আবার আমাদের মনে পড়ে যে শ্যামলদা তো কবেই এসব লিখে গেছেন। আমার মনে হয়েছে দু রকমের শ্যামলদা আছেন, ভোগী শ্যামল এবং ত্যাগী শ্যামল। সংসারে প্রবলভাবে থেকেও যেন একটা গোপন অভিসার ছিল অন্য কোনো দিব্য পৃথিবীর সঙ্গে। সে আমাদের এই পৃথিবী নয়, সে হয়তো তার দ্বিতীয় ভুবন। সে পৃথিবীর পথ কখনো টালিগঞ্জ ট্রাম ডিপোর পাশ দিয়ে হরিদেবপুর হয়ে চলে যায় সুন্দরবনের বাদা অঞ্চলের দিকে, কখনো বেতিয়া নামের এক মায়াবসতির ভেতর দিয়ে চলে যায় দিগন্তের ওপারে। এই সময়ের ভেতরে ভেতরে আর এক গোপন সুরঙ্গ পথে হাতছানি দেয় সাধককে, সন্ত বা কোনো প্রেমিককে। শ্যামলদার কথাই বলি, কবে যে প্রথম অপমানিত হয়ে মনে মনে চুপ করে যেতে শিখেছিলাম তা এখন আর মনে নেই। তেমনি অনেক আশা করে একদম কিছু না পেতেও আস্তে আস্তে অভ্যস্ত হয়ে উঠেছিলাম। 18-19 বছর বয়সেই আমার নিজের মুখ আমি নিজেই দেখতে পেতাম। কোনো আয়না লাগতো না, কারণ সে মুখ আমি জানি। তখন আমি সে মুখ চিনে ফেলেছি। সে সময় জেদ নামে একটি মদে আমার ভীষণ নেশা হয়েছিল। জানতাম লিখতে জানি না, বানান জানি না, ইতিহাস ভূগোল জানি না, তবে নতুন নতুন অপমান এবং নতুন নতুন নৈরাশ্যের কারণ ঘটিয়ে একখানা কোদাল হাতে সে অন্ধকারে ড্রেন কাটতে নেমে পড়তাম। অনেক খোঁড়াখুড়ির পর একটুখানি পথ পেতাম কি পেতাম না,
বেলা 2টো 2:30টায় লিখতে বসলে গরমকালে একরকম রাগী রোদ পিঠে এসে পড়তো, তাতে জেদ আরও বাড়তো। আরও লিখতাম, লিখে সারাদিন পরে বুঝতাম কিচ্ছু হয়নি। অথচ আমরা কি সেই বোধ আমাদের এখনো হয়নি? দুপাতা লিখে মনে করি এইরকম বাংলা ভাষায় এরকম গল্প বোধহয় আমি জীবনে প্রথম লিখলাম, আর কেউ এর আগে লেখেনি। তিনি সারাদিন রোদে জ্বলতে জ্বলতে লিখে, সারাদিন জেদ কষ চিপে লিখে শেষে বুঝলেন যে কিচ্ছু হয়নি। তবু লিখতাম, জেদে 2 চোয়ালের নিচে কষ জমেছে টের পেতাম। কার উপর রাগ, কার জন্য ক্ষমা, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কয়েকটা জিনিসের কথা শ্যামলদার কাছে বারে বারে শুনতাম। সঙ্গীতের রস, বাক্যের অন্তর্গত রসবোধ, যৌনতাকে জীবনের এক অবশ্যম্ভাবী ভাইটাল ফোর্স হিসেবে চিনে নেবার ক্ষমতা, এবং লাঞ্ছিত অপমানিত মানুষের কথা। ওপর থেকে শান্ত মনে হয় এই জীবন, যেন নির্বিষ সমুদ্র, কিন্তু আপাতত এই শান্ত সমুদ্রের নিচে থাকে ডুবো পাহাড়। মানুষের অতলে ডুব দিয়ে সেই ডুবো পাহাড়ের খোঁজ করে গেছেন শ্যামল গঙ্গোপাধ্যায়। না হলে মানুষ চেনা হয় না, জীবনকে জানা হয় না। আমাদের মসৃণ বেঁচে থাকার সঙ্গে মাঝে মাঝেই সেই চোরা পাথরের ধাক্কা লাগে, বেঁচে থাকা বেসামাল হয়ে যায়। আমাদের জীবন শান্ত সমুদ্রের উপর দিয়ে কি মসৃণভাবে চলছে, হঠাৎ কখনো আমাদের জীবনের গভীরেই কোথায় কোন ডুবো পাহাড় আছে হয়তো আমি জানি না, আমার অবচেতনে কোথায় কোন তীক্ষ্ণ একটা খোঁচা জেগে আছে। আমার মসৃণ এগিয়ে যাওয়া জীবনযাপনের সঙ্গে হঠাৎ সংঘর্ষ লাগে সেই ডুবো পাহাড়ের, আমাদের বেঁচে থাকা টালমাটাল হয়ে যায়, আমাদের ভর কেন্দ্র টলে যায়, আমাদের বেঁচে থাকার ভর কেন্দ্র, সেন্টার অফ গ্র্যাভিটি টালমাটাল হয়ে যায়। এই ডুবো পাহাড়কে চিনবেন বলে, দেখবেন বলে, তাকে চেনার জন্য লেখকের ক্রমাগত খুঁড়ে যাওয়া, বুকে বাতাস জমা রেখে ক্রমাগত অতলে ডুব দেওয়া, এই খুঁড়ে যাওয়াই লেখকের নিয়তি। আমাদের এই দেখাশোনার জগতের আড়ালে আরেকটি জগতের কথা, জীবনের কথা চিরদিনই লিখতে চেয়েছেন শ্যামল গঙ্গোপাধ্যায়। স্মার্ট গদ্যভঙ্গির কথা উঠলে অনেকে ল্যাটিন আমেরিকার জাদু বাস্তবতার কথা বলেন। যখন পরিগল্পটি পড়ি বা কুবেরের বিষয় আশয় উপন্যাসের শেষ পাতায় আসি, কুবের তখন একটা মই তাল গাছে ঠেকিয়ে চাঁদ ধরার চেষ্টা করছে, পেয়েও গিয়েছিল। শ্যামলদা লিখছেন, হাতের একটা আঙুল চাঁদের এক কোণায় লাগতেই ডেবে গেল। আভা ঠিক বলেছিল। আঙুলটা এনে চোখের সামনে তুলে ধরল, ঘিয়ের গন্ধ দিচ্ছে, একদম নীল। এত বড় একটা জিনিস, তার সবটা জুড়ে নীল মাখনের কোটিং, এখান থেকে জ্যোৎস্না হয়। এই হলো গিয়ে অরিজিন। অরিজিন শব্দের চতুর্প্রয়োগটা লক্ষ্য করুন। চাঁদের বর্ণনা করছে, চাঁদ দেখছে, একটা অবাস্তব কুহক দৃশ্যের অবতারণা করেছেন শ্যামলদা। মই দিয়ে চাঁদ ছুঁয়ে দেখছেন, নীল রঙের মাখনের কোটিং যেন চাঁদটা, আঙুলটা ডুবে গেল, এখান থেকে জ্যোৎস্না হচ্ছে, এই হচ্ছে অরিজিন। চাঁদের সে চন্দ্রিমার কত কথা, কত বাখান চাঁদ নিয়ে, চাঁদের জ্যোৎস্না নিয়ে, চন্দ্রিমা নিয়ে, সেটা এক ধাক্কায় কীভাবে তিনি অরিজিন শব্দের প্রয়োগে ভেঙে দিলেন। অরিজিন শব্দের চতুর্প্রয়োগ জন্য দৃশ্যকে অবাস্তব এক মনোমুগ্ধকর চন্দ্রিমা শব্দ থেকে আমাদের ধাক্কা মারে। নীল মাখনের মতো চাঁদ শব্দের যে মায়া তৈরি হতে যাচ্ছিল, অরিজিন তাকে ভেঙে দিল। একটু পরে আবার দেখছি এইমাত্র কুবের মই শুদ্ধ কাত হয়ে নিচে পড়ছে, টাল রাখতে পারেনি, চাঁদ বড় স্লিপারি। নিজেই মায়া তৈরি করছেন, নিজেই ভেঙে দিচ্ছেন। লেখা যেন দূরের চরিত্রের কথা নয়, নিতান্তই আমাদের লৌকিক উঠোনের কথা হয়ে যায়। কোনো তোয়াক্কা নেই ইংরেজি বিশেষণ নিয়ে। এই স্বেচ্ছাচারিতা, এই নিয়মের শেকল ভাঙার প্রবণতা বা সাহস বলা ভালো, চলনের এই স্পর্ধায় শ্যামল গঙ্গোপাধ্যায় বাংলা ভাষার সমস্ত উপন্যাসিকদের ভেতর ব্যতিক্রমী হয়ে যান। একবার একটা বাছুর সমেত হরিয়ানার গাই কিনেছিলেন। শ্যামল গঙ্গোপাধ্যায়ের কথায় রাত 2টোয় বাড়ি ফিরলেও কান লটপট করে রিসিভ করত। এক অমাবস্যায় ডাক দিল, পাল খাওয়াবার ব্যবস্থা করলাম। কি কৃতজ্ঞ দৃষ্টি! সেই গরু বিক্রি করে দিয়েছিলেন। পথে কোথাও দেখলে গরুটা ডাকতো হাম্বা। শ্যামলদা লিখছেন, আমি শুনতাম, শ্যামলবাবু বাড়ি ফিরছ? ছায়া দিয়ে হাঁটো, বড় রোদ্দুর। দেখুন দুটো শব্দের প্রয়োগ। গরুটা রিসিভ করত, কি কৃতজ্ঞ দৃষ্টি! এই যে কি কৃতজ্ঞ দৃষ্টি গরুটার, এই গরুটার যে এই মানসিকতা, এই সাইকোলজি, এ তো গরু না হয়ে বোঝা যায় না। কিন্তু লেখককে কখনো কখনো সেই গরুও হতে হয়। শুধু মাটি,
প্রাণী এবং অন্যান্য জীব জগতের সঙ্গে মানুষের ভালোবাসার, মায়ার এই সম্পর্ক বোঝানোর জন্য কি কৃতজ্ঞ দৃষ্টি গরুটাকে তিনি গাভীন করার ব্যবস্থা করে দিয়েছেন। গরুটা কৃতজ্ঞ দৃষ্টিতে তাকাচ্ছে, এই ভাবনা তো মানে আমাদের মাথাতেও আসবে না যে গরু তখন কৃতজ্ঞ দৃষ্টিতে তাকাবে। এই জায়গাটা আমি যতবার পড়েছি ততবার অনেকক্ষণ স্তব্ধ হয়ে থেকেছি। পৃথিবী জোড়া ভালোবাসার কথা, প্রাণে প্রাণে দেখাশোনার কথা, ছায়ার কথা অবাস্তব সংলাপে লেখেন শ্যামল গঙ্গোপাধ্যায়। একজন লেখক কি লিখবেন, কাদের নিয়ে লিখবেন, এই পটভূমি রাতারাতি তৈরি হয় না। শ্যামলদা একবার বলেছিলেন দুটি অসমতল তলের ঘর্ষণের কথা। এই ঘর্ষণের ফলে একটা উত্থান হয়। শিল্পের সেই হলো নিষেকের কথা। দুটো অসমতল তল বলতে মানে আমি পরে বুঝেছিলাম, একটা হচ্ছে আমাদের মসৃণ জীবনযাপন, আর হচ্ছে তার আড়ালে আড়ালে মানুষের যে সংকটময় জীবনযাপন। এই দুটো অমসৃণ তলের ভেতর যদি সংঘর্ষ না হয় তা কখনোই শিল্পের জন্ম হতে পারে না। ওই সময় একটা নিষেকের পরিস্থিতি তৈরি হয়। একটা বীজ একটা গল্পের দিকে এগিয়ে যায়, একটা আধানের দিকে এগিয়ে যায়, নিষেক করে, তবে একটা গল্প প্রতিমার জন্ম হয়। এই ঘর্ষণের ফলে একটা উত্থান হয়। শিল্পের সেই হলো নিষেকের কথা। একথা শুনে শ্যামলদার কথা শুনে আমার ছোটোবেলার একটা গল্প মনে পড়েছিল। ছোটোবেলার মানে এই 12-13 বছর বয়স। 12-13 বছর বয়সে আমার এক বন্ধু আমাদের কাছে একটা গল্প বলেছিল। সে 12 বছর বয়সেই প্রথম লিঙ্গোত্থান ব্যাপারটা সে বুঝতে পেরেছিল। কীরকম ছিল ব্যাপারটা? কলা পাতা কাটবে বলে সে হাঁচড় পাচড় করে কলা গাছ বেয়ে কিছুটা উপরে উঠেছে। একটু বাদেই দু হাতের দু পায়ের বেড় দিয়ে কলা গাছ চেপে ধরে রাখলেও হড়হড় করে নেমে আসতে থাকে। প্রাত্যহিক অভিজ্ঞতার বাইরে ছিল এই ঘর্ষণ। তার নাকি খুব আরাম লাগছিল, আর টের পাচ্ছিল পুরুষাঙ্গ শক্ত হয়ে উঠছে। 12 বছরের ছেলের তো জানার কথা নাই সেই কদলীকাণ্ডের বিখ্যাত উপমা। তবু সংকেত আসে, আসলে একটা ঘর্ষণ চাই, একটা চকিত তড়িৎ মোক্ষণ। স্বাভাবিক বয়ে চলা জীবন আর আড়ালে অন্য এক সংকটাপন্ন জীবন, এই দুই তলের ঘর্ষণী শিল্পের জন্মকথা। এই সত্য আমাকে শ্যামল গঙ্গোপাধ্যায় শিখিয়ে দিয়ে গেছেন। শ্যামলদার কাছে আমি সেই সত্য শিখেছি। এই দুটি অসমতল তলের ঘর্ষণ না হলে শিল্পের উত্থান হয় না। শিল্প এক ধরনের অসম্ভব উদ্দাম রমণ ক্রিয়া। শ্যামলদা বলছেন লেখার উদ্দেশ্য একটি, তা হচ্ছে উন্মোচন, অনুসন্ধানের পথে পথে এই উন্মোচন। আরও একটা কথা বলতেন, শৈশব যার পকেটে নেই তার পক্ষে প্রতিভার নদীতে সাঁতরাতে যাওয়া অর্থহীন। যতদিন লেখায় ছিলেন অবিরত এই উন্মোচনের কাজ করে গেছেন। মানুষের আপাত জীবনের আড়ালে আর একটা মানুষের খোঁজ করে গেছেন। আসলে তো বীজ বপন করার ক্ষমতা। আমরা তো সবাই দ্রষ্টা, কিন্তু শ্যামলদার মতো কেউ কেউ সেই দ্রষ্টার ভূমিকা পার হয়ে স্রষ্টার ভূমিকায় আসেন। অসাধারণ স্রষ্টার ভূমিকায় আসেন ওই বীজ বপন করার ক্ষমতার ফলে। শৈশব থেকে শুরু হয় দৃশ্য, শব্দ, বর্ণ, গন্ধ, স্বাদের সঞ্চয়। তারপর যে মাটিতে গেছে বোধের শেকড়, যে বাতাসের অক্সিজেন ফুসফুসে রক্তের সঙ্গে মিশেছে, যে ঘরবাড়ি, ধানক্ষেত, গাছপালা, ভেতরের লেখকের বেড়ে ওঠা, সমস্ত ইন্দ্রিয় নিয়ে শুষে নেওয়া এসব উপাদান রক্তের ভেতর ঘোরাফেরা করে। শ্যামল গঙ্গোপাধ্যায় লেখেন ঈশ্বরীতলার রূপকথা, গত জন্মের রাস্তায়, শাহজাদা দারাশুকোর মতো উপন্যাস। জীবনরসে আপাদমস্তক নিজেকে জারিয়ে রেখেছিলেন শ্যামলদা। আমার মনে হয় ডারউইন, ল্যামার্ক, মার্কস, ফ্রয়েডের বিশ্লেষণের পরেও অন্য কিছুর সন্ধান করে গেছেন শ্যামলদা। জমি, বীজতলা, ধানের বুকে দুধ আসা, ধানের ছড়ার সরসর শব্দ, ফসল, প্রাণের এই ফুটে ওঠা তাকে আবিষ্ট করে ফেলত। প্রাণের রসায়ন দেখে ঘোর লাগতো তার। আমিও শ্যামলদার মতোই ভাবি, এই তো দেখলাম বরফে ঢাকা ধুধু প্রান্তর, যেই বসন্ত এলো বরফ গলে একটা দুটো সবুজ শস্প উকি দিল। প্রাণ বড় কঠিন জিনিস, কোথায় ছিল এই প্রাণ, এই অব্যক্ত প্রাণ? এই লীলা তিনি ধরতে চেয়েছেন, লিখতে চেয়েছেন। শুধু লিখতে চেয়ে জীবনকে উল্টে পাল্টে দেখতে চেয়েছেন বারে বারে। একটা মাঠের ভেতরে ইট খোলা বসছে, খালপাড়ের ঢিপি কেটে রাস্তা হচ্ছে, বাজা গাই গাভিন করাচ্ছে সেই ডাকাবুকো লোকটা। স্বপ্ন দেখছে কনিষ্কের মতো পুরুষপুরে রাজধানী বসাবে, নাকি মোহাম্মদ বিন তুগলক
নতুন রাজধানী বসাচ্ছে, পুকুরে মাছ মরে যাচ্ছে, পুকুরে চুন ঢালছে সে। সাইকেলটা তো হালকা ফাইন মজবুত, নিজের শরীরকে তিনি নিজেই বলতেন, নিজের জীবনকে নিজেই বলতেন একটা হালকা ফাইন মজবুত সাইকেল। লক্ষণ, হাজরা, পঞ্চানন, ফোবো, গণেশ ক্ষেত মজুরদের সঙ্গে পাল্লা দিয়ে কোদাল মেরে আল চওড়া করছেন তিনি। গর্তের কচ্ছপ ধরছেন বিলের চিতি কাঁকড়া। আমার একটা প্রিয় উপন্যাস গত জন্মের রাস্তায়, সেটি পড়ার পর শ্যামলদাকে নিয়ে আমি একটা গল্প লিখেছিলাম। গঙ্গার ভাঙনে 100 বছর আগে ধুয়ে মুছে যাওয়া জনপদ অলিক কোনো মায়ায় আবার জেগে ওঠে। বেতাই নামের এক মায়া শহরের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন সাধক। যেমন মাথার উপর জল্লাদ সূর্য নিয়ে নাজারেতের পথে পথে হেঁটেছিল এক সুতোর, যেমন হেঁটেছিল অতীশ, শ্রীগান, মেগাস্তিনিস, ওয়ানজং। গঙ্গাপাড়ের বসতির ভেতরে হঠাৎ মিনার জেগে ওঠে, শস্যগোলা, উন্নত পয়ঃপ্রণালী, ভাঙাচোরা এমপি থিয়েটার। আহা, কতদিনের স্বাদ ছিল এমন করে ধূসর অতীতের পথে পথে ঘুরে বেড়ানোর। গঙ্গার পাড় ধরে যেতে যেতে সেই উদ্যোগী পুরুষ দেখল সামনে এক নগর। ভীষণ চেনা চেনা মনে হয়। পুকুর, ধানের মরাই, পুরনো ইট খোলা, কারা যেন বাঁশে একটা বউকে ঝুলিয়ে নিয়ে রেল লাইন ধরে এগিয়ে যাচ্ছে। বউটা ফলিডোল খেয়ে আত্মঘাতী হয়েছে, সে সহজেই বুঝতে পারে। সব চেনা চেনা, যেন এ জন্মে নয় অন্য কোনো জন্মে এ নগর তিনিই বসিয়েছেন। ওই তো দূরের কুয়াশা ঢাকা দ্বীপে তার জন্ম। বেড়া চাপায় মাটি খুঁড়ে পাওয়া জিনিস মনে হয় তিনিই পুঁজে রেখেছিলেন। ভূমিহীন ক্ষেত মজুদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বানিয়ে তুলেছিলেন ঘরদোর, রাস্তাঘাট, বাজাখাল সংস্কার, পুকুরে চুন। এ নগর তো তিনিই পত্তন করেছেন। নতুন নগরের পত্তনিদারের সঙ্গে যত চাষাভুষোর ওঠা বসা, মজে যাওয়া বিদ্যাধরের চরের ওপর দিয়ে হাঁটতে কী যে ভালো লাগে। ওরা যখন খালি গায়ে কোদাল মেরে আল চওড়া করে, ডুমো ডুমো মাংস ফুলে ওঠে বুকে পিঠে, আদিবেদির বালাই নেই। ঝড় জল রোদ্দুর বৃষ্টিতে তারও তো সাইকেল যেন অক্ষয় বট। হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে ছোটে, ধুলোর উপর টায়ারের ছাপ পড়লে সেখান থেকে ঝুরি নামে, মাটি থেকে গভীর গোপন থেকে রস উঠে আসে শরীরে, অয়েলিং হয়ে যায়, ফের বাই বাই সাই সাই। ওই ঝুরি শুধু মাটি নয়, বাতাস থেকেও পুরনো কথা শুষে নেয়। স্বপ্ন দেখা লোকটা প্রাসাদের অলিন্দে ফিসফিস কথা শুনতে পায় চবুতরায়, সমাধির পাশে বাতাসের ভাঁজে ভাঁজে লুকোনো কথাগুলো, এক কলি গজল, কারো দীর্ঘশ্বাস, সব শুনতে পায় লোকটা। আর লিখতে থাকে শাহজাদা দ্বারা শুকো। তা সে কতকাল আগের কথা, গত জন্মই হবে বা। একবার ভাদ্র মাসের গুমট গরম ভেঙে হৈ হৈ করে বৃষ্টি নামলো নিশুতি রাতে। এই বৃষ্টিতে নতুন কই কানে হাঁটে। মনে পড়তেই এক ছুটে লক্ষণ মিস্ত্রির বাড়িতে ছুটল রাত দুপুরে। তার তো তখন শরীর নয়, বাইসাইকেল। লক্ষণ হলো খালবির তোলপাড় করে মাছ ধরার 1 নম্বর দোসর। চল চল, ডোবা থেকে সব কই মাছ বেরিয়ে যাবে। মোষের মতো ডোবা তোলপাড় করে কই মাছ ধরতে দুজনে মিলে, আর কোঁচড়ে ভরে রাখছে। সে কি আনন্দ! আকাশ ভেঙে ঝমঝম বৃষ্টি, ডোবার কালো জল ঘুলিয়ে উঠছে, আর দুটো নিশি পাওয়া মানুষের মতো ওরা দাপিয়ে বেড়াচ্ছে নেশার ঘোরে। তখন হঠাৎ বিকট শব্দে বাজ পড়েছিল। তীব্র আলোর ঝলকে এক লহমার জন্য সব পরিষ্কার হয়ে গেল। সেই শব্দে ঘোর ভাঙে লোকটার। সেই আলোয় সে দেখল ডোবায় আর কেউ নেই, সে একা এক বুক জলে দাঁড়িয়ে। মনে পড়ল কদিন আগেই তো লক্ষণ মরে গেছে, তাকে নিজে হাতে পুড়িয়ে এসেছে সে। এই মাছ ধরার খেলায় এতক্ষণ তবে কে ছিল সঙ্গে? কথা বলছিল, বাড়িতে ডাকতে গেলে বলেছিল, কাঁচা ঘুমে ডাকলে দা ঠাকুর। সে তখন একা বুক জলে দাঁড়িয়ে। তখন একটা যুদ্ধ শুরু হয়েছিল, হাত 15 জল পেরিয়ে পারে ওঠার যুদ্ধ। জলের নিচে মাটি গোড়ালি শুদ্ধ কামড়ে ধরে রাখতে চাইছে। ঝমঝম বৃষ্টিতে সর্দারদের ডোবার কালো জল ডাকছে, আয় আয়। গভীর জলের গোপন কথা, পাললিক শিলার জন্মের কথা, গেঁড়ি গুগলির রূপকথা শুনবি তো আয়। মৎস্যকন্যার যৌবন তোকে দেখাবো। এইখানে গেঁথে আছে স্পেনীয় আর্মাডা, পিপে ভর্তি পুরনো মদ দেব। পলল মাটির মায়া ক্রমশ টানতে থাকে নরম অন্ধকারের দিকে, আর সে প্রাণপণে লড়াই করতে থাকে পারে ওঠার। এসব লিখেছিলেন শ্যামল গঙ্গোপাধ্যায় তার গত জন্মের রাস্তায়। অনুভবী পাঠকের বুঝতে অসুবিধা হয় না, এ তার নিজের কথা। এক জীবন ধরে সাঁতরে সাঁতরে পারে ওঠার কথা। মাঝে কিছু অবাস্তব ঘটনাও ঘটে যায়। সব শিল্পীর আলটিমেট গোল তো এই পারে ওঠার। কেনারায় পড়, কিন্তু কেনারা কোথা থাকিলে এত গোল হইবে কেন? এই কিনারা খুঁজে যাওয়ার অনন্ত অনুসন্ধানী শিল্পের জন্মকথা। পথে একটা কাঠের টুকরো পড়ে আছে, আমাদের চোখে সাধারণ, বৈশিষ্ট্যহীন, অথচ একজন স্রষ্টা সেই আপাত বৈশিষ্ট্যহীন কাঠের টুকরো কুড়িয়ে নেন। কাঠের সামান্য বক্রতায় খুঁজে পান নারী শরীরের আভাস।
বা একটি নৌকোর ইশারা। তারপর কেরামতি শুরু হয়। খণ্ড দর্শনের ভেতর থেকে রূপ থেকে অরূপে পৌঁছানোর প্রক্রিয়া আমাদের জন্য একটা দ্বন্দ্ব থেকে যায়। সত্যি কি পরি নেমেছিল সে রাতে? আমাদের শৈশব, যে সংসারে যে সমাজে আমাদের বড় হয়ে ওঠা, যত বই পড়া হলো, বন্ধুদের সঙ্গে আড্ডা, শরীর আর মনে যত অমৃত আর বিষ জমা হলো, আমাদের যাপিত সব অভিজ্ঞতা মাথার ভেতরের এক জমা ঘরে জমা হয়ে থাকে। সব মন্থন হতে থাকে, বীজ তৈরি হতে থাকে। তারপর হঠাৎ পথে দেখা কোনো দৃশ্য, কাগজে পড়া কোনো খবর, কারো কাছে শোনা কোনো সংবাদে সেই বীজের ঘুম ভাঙে। সম্ভাব্য আধারের দিকে, একটি ডিম্বাণুর দিকে সেই বীজের যাত্রা শুরু হয়। নিষেক ঘটে, একটি গল্পের জন্ম হয়। শ্যামল গঙ্গোপাধ্যায়ের জীবন এত বৈচিত্র্যময়, তার যাপিত অভিজ্ঞতার সঞ্চয় এত ব্যাপক যে কখনো মনে হয় না যে এরকম তো হতে পারে না। অজস্র অভিজ্ঞতার দিকে বীজের যাত্রা, তাই নিষেকের জন্য অবশ্যম্ভাবী তার লেখায় বারে বারে, তার জীবনে বারে বারে ফুটে উঠেছে। ফার্নেস হেল্পার হয় 30 টনের। শর্ট করে দেবো। পাম্পসেট ছাড়াতে নিয়ে যাচ্ছেন, রিক্সাওয়ালাকে বলেছেন টাকা দেবো, কয়েকটা রিক্সা বানিয়ে নাও। লোকটা নেয়নি, অদ্ভুত উত্তর দিয়েছিল, এই তো বেশ আছে, স্টেশন প্ল্যাটফর্মে থাকি, কলের জল খাই, ভগবানের কথা ভাবি, আর মাঝে মাঝে রিক্সা চালিয়ে ভগবান দেখতে বেরোই। এই জীবন না পেলে, ওই রিক্সাওয়ালার দেখা না পেলে কি আর চন্দনেশ্বরের মাচানতলায় লেখা হতো? পরমাণু বোমা, রাশিয়া, আমেরিকা, এর চেয়ে বড় কোনো রহস্য টের পাচ্ছিলেন শ্যামল গঙ্গোপাধ্যায়। বীজতলা, ধানের গর্ভে দুধের জমাট বাঁধার প্রক্রিয়া, বীজতলা, ফসল, মাটির রস, আলোহা, হাজার প্রতিকূলতার বিরুদ্ধে জীবনের জেগে ওঠা, এসব তাকে আবিষ্ট করে দিচ্ছিল। কুবেরের বাপায়ের গোড়ালিতে কালে কেটেছে, চোখে আকন্দের আঠার মতো ঘুম জড়িয়ে আসছে। তখন তালগাছে মই ঠেকিয়ে কুবের চাঁদ ছুঁতে চাইছে। সবাই আপনারা পড়েছেন এই গল্প, এই উপন্যাস কুবেরের বিষয়াশয়ে। বলছে চাঁদ আসলে নীল রঙের মাখন, বড় স্লিপারি, সব জ্যোৎস্নার অরিজিন। এভাবে লেখার সাহস তো শ্যামল গঙ্গোপাধ্যায় ছাড়া আর কার আছে? সাপের কামড় খাওয়ার পর নিজের জামার হাতা ছিঁড়ে বাঁধন দিয়েছিল কুবের। ছেঁড়া হাতা জামা দেখে তার হঠাৎ মনে হয়েছিল জগন্নাথ দেবের জামাও এত হাত কাটা হয় না। গ্র্যাজুয়েট হওয়ার পর তার বক্তব্য, জিনিসটা এত বাজে, আগে জানতাম না, গ্র্যাজুয়েট হয়ে গেলাম অথচ একটাও ঘামাচি বেরোলো না। বিপজ্জনক অবস্থা বোঝাতে লিখছেন, এসপ্লানেডে পায়খানা পেলেও এত গা শিরশির করে না। বলছেন কলকাতায় এত ভিড়, ধোঁয়া, ছোট ছোট ঘর, আত্মঘাতী হওয়ার মতো ভালো জায়গাই নেই। এই প্রচলিত উপমার বাইরে গিয়ে ছন্দপতনের চমক। কীরকম ছন্দপতনের চমক? এই ছন্দপতনের চমকে কিন্তু শিল্প গড়ে ওঠে। একটা সুশৃঙ্খল ফুলের মালা, ঠিক আছে, ভালো ফুলের মালা, খুব সুন্দর দেখাচ্ছে। এবার দেখতে দেখতে হঠাৎ যদি সেই সুশৃঙ্খল মালার ভেতরে একটা ফুল যদি ছেঁড়া থাকে, যদি ওই জায়গাটায় যদি শৃঙ্খল ভেঙে যায়, তবে সেইখানে কিন্তু আপনার দৃষ্টি আটকে যাবে, আপনার চিন্তা অন্যদিকে মোড় নেবে। একটা জিনিস স্বাভাবিকভাবে এখানে সাজানো আছে, এই দৃশ্যে কোনো মায়া নেই, জাদু নেই। কেউ যদি চেষ্টা করে এটাকে এইভাবে ডিস্টরশন, বিকৃতি, শিল্পের জন্মকথা রাখার চেষ্টা করে, সেখানে অন্যরকম আবহ তৈরি হয়। দেখবেন আমাদের বেগম আক্তারের গান আপনারা অনেকেই শুনেছেন, শুনতে শুনতে আহা হা করছি, কিন্তু যখনই চড়াই গেলে গলাটা সামান্য ভেঙে যাচ্ছে, অনেকে আমরা আহা বলে উঠছি, আহা বলে উঠছি। এই যে বিকৃতি, এই যে সুশৃঙ্খল গ্রন্থিত ফুলের মালার মধ্যে একটু ডিস্টরশন, একটু বিকৃতি, এই বিকৃতি, এই ভেঙে যাওয়া, এই পৃথিবীর বাইরে দাঁড়িয়ে পৃথিবীকে টালমাটাল করে দেওয়ার চেষ্টা বা সেই স্পর্ধায় বাক্য উচ্চারণ করা শ্যামল গঙ্গোপাধ্যায় ছাড়া আর কার ভিতরেই বা আমরা দেখব। তার দুটো পয়েন্ট বলবো আমি। তার লেখায় যৌনতা নিয়ে অনেক কথা শুনি। আমরা খুব সংকীর্ণ অর্থে যৌনতা বুঝি, কিন্তু কোকা পণ্ডিতের শাস্ত্র হোক, ফ্রয়েড, জুং হোক, সেসব না পড়েও যৌনতাকে জীবনের এক অবশ্যম্ভাবী ভাইটাল ফোর্স হিসাবে চিনে নিতে না পারলে সাহিত্যে যৌনতাকে নিয়ে কারবার করা বিপজ্জনক। আসলে অসনে বসনে, ভাবনা চিন্তায়, জীবনযাপনে, চলনে বলনে এই ফোর্স সবসময় আমাদের বোধে কাজ করে।
বেঁচে থাকার ভিতর সেই শক্তির কথা আমি বলতে গিয়ে অন্য লোকের কাছে অনেক সময় বোকা বনেছি। তারা এই সেক্স বা যৌনতার এইটা একটা জীবনযাপনের শক্তি, এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা মানে ভুল বুঝেছে, খ্যা খ্যা করে হেসে দু আঙুলে আমাকে মৈথুন মুদ্রা দেখিয়েছে। কীরকম সংকীর্ণ চিন্তা তাদের, মানে প্রাণ উন্মাদনার যে সেই শক্তি, তার থেকে তারা 100 মাইল দূরে রয়েছে। শ্যামলদাকে আমার মনে হয়, আমার শেষ কথাটুকু বলি, শ্যামলদাকে মনে হয় আমার একটা খেজুর গাছ, এক অনন্ত খেজুর গাছ। কলকাতার ধোঁয়া ধুলো থেকে, খেমো মানুষের ভিড় থেকে, হারনেসের আগুন থেকে, বাদা অঞ্চলের আলো বাতাস থেকে, জল থেকে জীবন রস তার শিকড় বেয়ে শরীরে জমেছে। একসময় তিনি নিজেই শিউলি হয়ে যান। শিউলি তো জানেন কাদের বলে, যারা খেজুর গাছ কাটে শিউলি বলে। তিনি নিজেই শিউলি হয়ে যান। জিরেন দিয়ে দিয়ে, কলম দিয়ে চেঁচে দিয়েছেন নিজের রক্ত মাংস। রস চুইয়ে চুইয়ে হাড়িতে জমা হয়েছে। আমরা গৌরজন নিরবধি সেই তারিখে বুঁদ হয়ে রয়েছি। জীবন রসের রসিক শ্যামলাল দেওয়ান আরও অনেক দিন ওস্তাদি করে যাবেন। প্রণাম রইল শ্যামলদা, নমস্কার। সাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায়ের জীবন ও সাহিত্যকৃতি নিয়ে বললেন সাহিত্যিক বিপুল দাস, তাকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা।